হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টে তোমরা 90%-এর বেশি নম্বর পেতে চাইছো, আজকে ক্লাস কেবলমাত্র তোমাদের জন্য। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 3 থেকে দুটি গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, বিশ্বায়নের রাজনৈতিক প্রভাবগুলি লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা বিশ্ব অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিকে এক সুতোয় বাঁধছে। মানে বিশ্বায়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া কি বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিকে এক সুতোয় বাঁধছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর প্রধানতম প্রভাব হলো জাতি রাষ্ট্রের চিরাচরিত সার্বভৌমত্বের ধারণা এবং ক্ষমতার কাঠামোর উপরে এক সুদূরপ্রসারী চ্যালেঞ্জ। বহু শতাব্দী ধরে রাষ্ট্রের যে প্রধান বৈশিষ্ট্য, যেমন সার্বভৌমিকতা, বিশ্বায়নের যুগে এসে দুর্বল হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য তোমরা 4টে জানো, যে একটা নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমিকতা, এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সার্বভৌমিকতা, সেটা বিশ্বায়নের যুগে এসে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এবারে রাজনৈতিক প্রভাব দেখো, বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব। প্রথম পয়েন্ট আছে দেখো, জাতিরাষ্ট্রের ক্ষমতা ক্ষয় এবং সীমিত রাষ্ট্রের ধারণা। বিশ্বায়নের ফলে জাতিরাষ্ট্রের নিজস্ব ক্ষমতা অনেকখানি হ্রাস পেয়েছে। পুঁজির অবাধ চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্র হারাচ্ছে। অর্থাৎ পুঁজির যে অবাধ চলাচল, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্র হারিয়ে ফেলছে, যা তার সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্র এখন জনসেবামূলক বা কল্যাণকর ভূমিকা থেকে সরে এসে সীমিত রাষ্ট্রের ধারণায় বিশ্বাসী হচ্ছে। এর ফলস্বরূপ শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জনকল্যাণমূলক পরিষেবা থেকে সরকারি ব্যয় কমিয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর বেসরকারীকরণ করা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অন্তঃসরকারি ও অতিজাতিক সংস্থাগুলির ক্ষমতা বৃদ্ধি। অতিজাতিক সংস্থা মানে কি, এই পয়েন্টের মধ্যে তোমরা বুঝে যাবে যে বিশ্বায়নের যুগে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন এসেছে। ক্ষমতার ভারসাম্যে বর্তমানে অন্তঃসরকারি সংগঠন মানে কি, IMF, বিশ্বব্যাংক, WTO, এইগুলো হচ্ছে অন্তঃসরকারি সংগঠন। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, আর এই সংগঠনগুলির নেওয়া সিদ্ধান্তগুলি জাতীয় রাষ্ট্রগুলির নীতি নির্ধারণের ওপরে সরাসরি প্রভাব ফেলছে। এছাড়া বহুজাতিক সংস্থা যেমন MNC তাদের বিশাল আর্থিক ক্ষমতার জোরে বিভিন্ন দেশের সরকারের ওপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। ফলে জাতীয় রাষ্ট্রের কর্ণধারদের ভূমিকা গৌণ হয়ে যাচ্ছে। পরের পোর্শনটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ চাও আমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কেবলমাত্র পাস করা নয়, 90% বা তারও বেশি নম্বর আমাদের পেতে হবে, তাহলে তোমাদের বলবো নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের পেইড ব্যাচে ক্লাস অলরেডি চলছে, বহু ছাত্রছাত্রী ক্লাস করছে। এবং তোমরা যারা নোট পারচেস করতে চাইছো অর্থাৎ নোট কিনতে চাইছো, তোমরাও কিন্তু নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো পরের পয়েন্ট আছে বহুত্ববাদী কর্তৃত্বের উদ্ভব ও বিকেন্দ্রীকরণ। বিশ্বায়নের প্রভাবে রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটছে। চিরাচরিত রাষ্ট্রীয় কর্তৃত্বের পাশাপাশি বহুত্ববাদী কর্তৃত্বের উদ্ভব হয়েছে। ন্যাটো, তারপরে আন্তর্জাতিক শ্রমিক সংঘ, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী এবং বহুজাতিক সংস্থাসমূহের মতো রাষ্ট্রীয় সীমা অতিক্রমকারী সংস্থাগুলিও কর্তৃত্ব প্রসারিত হচ্ছে, আর এই সংস্থাগুলো রাষ্ট্রীয় কর্তৃত্বে ভাগ বসাচ্ছে এবং রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারপরের পয়েন্ট, শক্তিশালী রাষ্ট্রের নজিরবিহীন আধিপত্য। বিশ্বায়নের ফলে দুর্বল রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমী শক্তিশালী রাষ্ট্রগুলি আগের তুলনায় অনেক বেশি প্রভাবশালী হয়েছে। তারা অর্থনৈতিক ও সামরিক শক্তির ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে। অনেক সময় এই উন্নত দেশগুলি ঠিক করে দেয় কোন দুর্বল দেশ কার সঙ্গে বাণিজ্য করবে এবং কোন দেশ কোন সরকার ক্ষমতায় থাকবে, যা অধিকাংশ রাষ্ট্রের স্বাধীন বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষমতাকে বিপন্ন করেছে। এবার উপসংহার, বিশ্বায়নের
রাজনৈতিক প্রভাব বহুমাত্রিক। এটি জাতিরাষ্ট্রের চিরাচরিত ধারণাকে গভীরভাবে বদলে দিয়েছে। যদিও এখনই রাষ্ট্রের বিলুপ্তি ঘটছে না, তবে রাষ্ট্র এখন তার জনকল্যাণমূলক চরিত্র হারিয়েছে বৈষয়িক পুঁজিবাদ এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলির আধিপত্যের সহায়ক একটি নিয়ন্ত্রক কাঠামোয় পরিণত হয়েছে। এটা দেখো কেবলমাত্র 2 পেজ 6 নম্বরের প্রশ্ন, একদম সলিড লিখতে হবে, খুব বেশি লেখা চলবে না, তাহলে খুব বেশি লিখতে গেলে সময়ও পাবে না এবং মনেও রাখতে পারবে না এবং নাম্বার কিন্তু খুব বেশি আসবে না। তারপরে বলা হচ্ছে দেখো সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সাংস্কৃতিক বিশ্বায়ন, এবারে দেখো প্রথমেই ইন্ট্রোডাকশন। বিশ্বায়ন শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক জগতেও গভীর প্রভাব ফেলেছে। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় সারা বিশ্বজুড়ে বিভিন্ন জাতির সংস্কৃতি, জীবনধারা, খাদ্যাভ্যাস, বিনোদনের মাধ্যম মধ্যে আদান প্রদান, মিশ্রণ, দেখো বিনোদনের মধ্যে আদান প্রদান, মিশ্রণ এবং একীভূত হওয়ার প্রক্রিয়াকে। এই প্রক্রিয়ায় একদিকে যেমন বিভিন্ন সংস্কৃতি একে অপরের কাছাকাছি আসছে, তেমনি অন্যদিকে শক্তিশালী বা পশ্চিমী সংস্কৃতির বিস্তার লাভ করে, যা স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের ওপর চাপ সৃষ্টি করে। এবার সাংস্কৃতিক বিশ্বায়নের আলোচনা। প্রথম পয়েন্ট হচ্ছে ভোগবাদী সংস্কৃতির বিস্তার এবং বাণিজ্যকরণ। বিশ্বায়নের যুগে সংস্কৃতি এখন একটি পণ্যে পরিণত হয়েছে, যার ফলে সংস্কৃতির বাণিজ্যকরণ ঘটেছে। এক নতুন ধরনের টেলি ইলেকট্রনিক সংস্কৃতি বিশ্বজুড়ে বিস্তার লাভ করেছে। আর এই সংস্কৃতি মূলত পশ্চিমী ভোগবাদী সংস্কৃতির আধুনিক সংস্করণ, যা মুনাফা বাড়ানোর উদ্দেশ্যে গণমাধ্যমের দ্বারা প্রচার করা হয়। এর প্রভাবে দারিদ্র দেশগুলির নিজস্ব পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস এবং ঐতিহ্য বিপন্ন হচ্ছে। জিন্সের পোশাক, মোবাইল ফোন এবং ফাস্টফুড পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাধারণ জীবনযাত্রার অঙ্গ হয়ে উঠছে। এবার পরের পয়েন্ট হচ্ছে দেখো পশ্চিমা সংস্কৃতির আধিপত্য এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। উন্নত তথ্য প্রযুক্তি এবং আধুনিক গণমাধ্যমের সাহায্যে পশ্চিমা দেশগুলির বাণিজ্যের স্বার্থে নিজেদের ভোগবাদী জীবনধারাকে বিশ্বের অন্যান্য দেশের সংস্কৃতির ওপর চাপিয়ে দিচ্ছে। সমালোচকরা এই প্রক্রিয়াকে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ হিসাবে অভিহিত করেন। আর এর মাধ্যমে তারা একটি বিকৃত সংস্কৃতিকে, যেমন যৌনতা, হিংসা এবং ভোগ সুখের লালসায় আদর্শ হিসাবে তুলে ধরা হয়, বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে, যা সামাজিক মূল্যবোধকে আঘাত করছে। তারপর হচ্ছে দেখো স্থানীয় সংস্কৃতির ক্ষয় এবং ঐতিহ্য নাশ। এখানে কি বলা হচ্ছে দেখো বিশ্বায়িত সংস্কৃতির আগ্রাসী প্রভাবে মানুষ তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য হারাচ্ছে। উন্নত ভোগ সুখের লালসায় স্থানীয় মূল্যবোধ ত্যাগ করে তারা বিশ্বজনীন পশ্চিমী সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে একদিকে যেমন জাতীয় খাবার, জাতীয় পোশাক, ভাষা এবং উৎসবের ঐতিহ্য হ্রাস পাচ্ছে, তেমনি অন্যদিকে মানুষের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য লোপ পাচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে দেখো সাংস্কৃতিক বিশ্বায়ন এবং প্রতিরোধের উদ্ভব। সাংস্কৃতিক বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ ফল হলো সংস্কৃতির মিশ্রণ বা সংকরতা, অর্থাৎ দুটি ভিন্ন সংস্কৃতি একে অপরের সঙ্গে একটি নতুন রূপ তৈরি করে। তবে এই একমুখী সাংস্কৃতিক অনাগ্রসরের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সংস্কৃতি রক্ষা করার জন্য প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে। স্থানীয় শিল্প, সাহিত্য, ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরে এই সাংস্কৃতিক অগ্রাসন মোকাবিলা করার চেষ্টা চলছে। উপসংহারে লিখবে দেখো সাংস্কৃতিক বিশ্বায়ন একটি দ্বিমুখী প্রক্রিয়া। বলছে এটি একদিকে যেমন যোগাযোগ বাড়িয়ে বিশ্বকে কাছাকাছি এনেছে, তেমনি শক্তিশালী দেশগুলির দ্বারা দুর্বল দেশগুলির ওপরে সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দিচ্ছে। উন্নয়ন দেশগুলির জন্য বলছে এখন বড় চ্যালেঞ্জ হলো সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা এবং একই সাথে বিশ্বায়নের সুফলগুলি গ্রহণ করে একটি ভারসাম্য বজায় রাখা। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।